হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডুহাব। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। তোমরা আশা করি খুবই ভালো আছো এবং তোমাদের যে প্রস্তুতি সেটা খুব ভালোভাবেই চলছে। আর জানো যে আমাদের যে এডুকেশন সাবজেক্ট এডুকেশনে WBSLSটির যে ক্লাস সেটা আমরা শুরু করে দিয়েছি। আজকে যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে 3 নাম্বার ক্লাস, আর লাস্ট ইউনিট 10 এবং এডুকেশনাল স্ট্যাটিস্টিকের 2 নাম্বার ক্লাস। তো আমরা এর আগের দিনে এই এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স সম্পর্কে যে সমস্ত বা শিক্ষা পরিসংখ্যান যদি আমরা দেখতে চাই, সেই পরিসংখ্যান সম্পর্কে আমরা বেসিক কিছু কনসেপ্ট জানছিলাম এবং সেখান থেকে আজকে তারই পরের যে ক্লাস, অর্থাৎ আমাদের সিলেবাস অনুযায়ী ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, এবং মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড মেজার্স অফ ভেরিয়েবিলিটি। তো এগুলো আমরা পরপর কন্টিনিউটি ক্লাস করব। তো আজকের যে ক্লাস সেই ক্লাস হবে আমাদের কিসের উপরে? সেটা হবে আমাদের পরিসংখ্যান বিভাজন ও লেখচিত্র উপস্থাপন। সিলেবাসে তোমরা দেখতেই পাবে ইউনিট নাম্বার 10-এ এটি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অ্যান্ড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডাটা, অর্থাৎ পরিসংখ্যা বিভাজন এবং লেখচিত্র উপস্থাপন। ঠিক আছে, তো আশা করি আজকের যে ক্লাস সেটা তোমাদেরকে ভালো লাগে থাকবে। একটু হলেও বড় হতে পারে, কিন্তু এখান থেকে আমরা সম্ভাব্য প্রশ্ন উত্তর আলোচনা করব, ডিটেলস আলোচনা করব এবং খুব ক্ষুদ্র ক্ষুদ্র কনসেপ্টগুলো যেগুলো থেকে আমাদের কোশ্চেন্স আসার সম্ভাবনা আছে, কারণ ডেপথ আন্ডারস্ট্যান্ডিং না করলে তোমাদের হয়তো নর্মাল যে কোশ্চেনগুলো সেগুলো সবাই পারবে, বাট ডেপথ আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কিন্তু এর যে মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের যে সমস্ত কোশ্চেন, রিফ্লেক্টিভ লেভেলের যে সমস্ত কোশ্চেন, সেই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু তোমাদের একটু হলেও সমস্যা হবে। যার ফলে আমরা এই ক্লাসে আমরা টোটালিটিভাবে ধীরে 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 করে ছোট ছোট পার্ট করে আমরা এগুলোকে কভার করছি। তো আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই শেয়ার করবে, কারণ শেয়ার করলে তুমিও নলেজ পাচ্ছ এবং অন্যান্যরাও যারা তোমার বন্ধু বান্ধব বা অন্যান্য কিছু তারা নলেজ পাচ্ছে। আর বলে দিই যে যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। সেখানে তোমাদের নোটসও পেয়ে যাবে এজ ওয়েল এজ তোমাদের যে কুইজ, অর্থাৎ কুইজ কন্টেস্ট যেটা হচ্ছে, মানে কুইজ প্রতিদিন সেখানে কোশ্চেন দেওয়া হচ্ছে এবং ডিটেলস কোশ্চেন তোমরা সেখানে করতে পারো। ঠিক আছে, সো আজকের যে ক্লাস সেই ক্লাস আমরা শুরু করে দিই খুব একটা না বাড়িয়ে, কারণ সময় আমাদের কাছে সংকীর্ণ, তাই অন্য কোনো কথা বাদ দিয়ে আমরা আমাদের ক্লাসের দিকে এগিয়ে যাই। তাহলে আজকের যে ক্লাস সেটা হচ্ছে পরিসংখ্যান বিভাজন এবং লেখচিত্র উপস্থাপন, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অ্যান্ড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা। ঠিক আছে, তো এর আগের দিনের যে ক্লাস তোমরা যারা দেখোনি অবশ্যই আমি বলছি সেই ক্লাসটা দেখে নিও, আধা ঘন্টার ক্লাস আছে, কিন্তু এটা তোমাদের প্রয়োজন ছিল কারণ বেসিক কিছু কনসেপ্ট দেওয়ার জন্য। তো আমরা আজকে প্রথম শুরু করছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, অর্থাৎ পরিসংখ্যা বিভাজন এবং পরিসংখ্যা সারণী। এটা বোঝার আগে আমরা একটু ছোট্ট জিনিস বুঝে নিই, যে তোমরা একটা নর্মাল জিনিস জানো যে আমরা যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করছি তার জন্য আমাদের কাছে তথ্য প্রয়োজন, দ্যাট মিনস ডেটা প্রয়োজন হয় কিনা। তো এই ডেটা আমরা কালেকশন করব কোথা থেকে? না কোনো সার্ভের মাধ্যমে, বা মনে করো কোন ডেটা, যে একটি স্কুলের ক্লাস 10 বা ক্লাস 11-এর স্টুডেন্টসের যে মার্কস, সেই মার্কস বলে দেওয়া আছে যে 100 জন স্টুডেন্টের মার্কস বলে দেওয়া আছে কত, মনে করো যে 40, 20, 25 এরকম করে একটা মার্কস বলে দেওয়া আছে। ঠিক আছে, তো 100 জনের ডেটা বলে দেওয়া আছে কি না? ধরে নিলাম আমরা আছে, এটা হলো। আর মনে করো কোথাও একটা দেওয়া আছে যে কোনো টিউশন সেন্টার বা কোনো জায়গায় সেখানে 10 জনের মার্কস বলে দেওয়া আছে বা 5 জনের মার্কস বলে দেওয়া আছে। তাহলে এই মার্কসটা থেকে যখন আমরা কোনো কনক্লুশন করব বা সেখান থেকে যখন একটা কোনো সমাধান পেতে চাইবো, যে আমরা একটা মনে করো সেখান থেকে মানে স্ট্যাটিস্টিক্স অর্থাৎ ক্যালকুলেশনের সুবিধার্থে, তখন আমরা সেই ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা পরিসংখ্যান বিভাজন বা পরিসংখ্যান সারণী, আমরা পরিসংখ্যা সারণী আমরা ইউজ করে থাকি স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে বা পরিসংখ্যানের ক্ষেত্রে। বুঝতে পারলে? তো এইখানে যখন আমরা সেটা করবো, এটা কিসের জন্য করা হয়? এটা কিছুই না, যে মনে করো যে 1 থেকে 100 জনের মধ্যে 40 নাম্বার 4 জন বা 5 জন পেয়েছে, তো এটার যদি আমরা 100 জনের মার্কসের গড় বের করতে চাই, তাহলে আমাদের ওই ক্ষেত্রে কি সমস্যা হবে? যে 100 জনের নাম্বার যোগ করতে হবে। তো তার জন্য আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করি এবং সেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে আমরা সেখান থেকে মিন, মিডিয়ান, মড এজ ওয়েল এজ আমরা কি করতে পারি?
আমরা এসডি বের করতে পারি, এরপর আমরা কি করতে পারি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারি। তো স্কোর সমূহ, যে স্কোর, এই যে 100 জনের স্কোর বা 5 জন বা 10 জনের স্কোর দেওয়া আছে, সেই স্কোরগুলো সাজানোর সময় বা সাজাই, এবং সেটা যেন পুনরাবৃত্তি না ঘটে কোনো সংখ্যা, এবং স্ট্যাটিস্টিক্সটাকে সহজতর করার জন্য, পরিসংখ্যান বা আমাদের যে ক্যালকুলেশন সেটাকে সহজতর করার জন্য এই পরিসংখ্যান বিভাজন করা হয়ে থাকে, এবং সেটা যে টেবিলটা তৈরি করা হয় তার জন্য সেটাকে বলা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ওটাকে পরিসংখ্যা বলা হয়, স্কোর সমূহটাকে পরিসংখ্যা, আর যে তালিকার মাধ্যমে সেটাকে করা হচ্ছে, স্কোরগুলিকে সাজানো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে আমাদের পরিসংখ্যা বিভাজন। অনেক সময় পরিসংখ্যা বিভাজন টেবিলও আমরা বলে থাকি। তাহলে বুঝতে পারলে যে তালিকার মাধ্যমে স্কোরের মানগুলিকে ক্রমানুসারে সাজিয়ে তাদেরকে পরিসংখ্যার সাথে যুক্ত তৈরি করা হয়। এবং পরিসংখ্যা তোমরা বেসিক্যালি কি জানো, এটা আমরা এর আগের দিনে ক্লাসে করেছি। পরিসংখ্যা কি, তাহলে এর আগের দিনের ক্লাসটা তোমরা একটু দেখে নিবে যে পরিসংখ্যাটা আমরা কিভাবে পেয়ে থাকি, যদিও আমরা এখানেও আলোচনা করবো যে কিভাবে পেয়ে থাকি। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা পরিসংখ্যা বিভাজন হলো একটি পদ্ধতি যার মাধ্যমে তথ্যসমূহকে এমনভাবে বা এভাবে সাজানো হয় যাতে প্রতিটি মান বা মানের শ্রেণী কতবার পুনরাবৃত্তি হয়েছে তা দেখা যায়। মনে করো যখন আমরা পরিসংখ্যা ডিস্ট্রিবিউশন করছি, গ্রুপ ডেটা, অনেকগুলো ডেটা আছে, সেই ক্ষেত্রে তাহলে 10 থেকে 15-র মধ্যে করার সময় 10 থেকে 15-এর মধ্যে কতজন শিক্ষার্থী মার্কস পেয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করি। তো সেখান থেকে আমরা পরিসংখ্যা লিখে দিই 10 থেকে 15-এর মধ্যে কতজন শিক্ষার্থী রয়েছে, 4 জন নাকি 5 জন, 4 জন নাকি 5 জন নাকি 6 জন নাকি 7 জন। এইভাবে করে আমরা সেটাকে সহজতর করে তুলতে পারি, আর বিশেষ করে এটাকে বলা হয়েছে। এবং এই পরিসংখ্যা বিভাজন বিশেষ করে দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে গ্রুপ ডেটা আর একটা হচ্ছে আনগ্রুপ ডেটা। প্রশ্নটা কি হলো না, প্রশ্ন হলো যে আমরা কখন গ্রুপ এবং আনগ্রুপ ইউজ করব। দেখো, যখন আমরা ছোট রাশিমালা, এই জন্য আমি দুটো এক্সাম্পল নিয়েছিলাম, একটা হচ্ছে কি 100 জন স্টুডেন্টের তথ্য, 100 জন স্টুডেন্টের যে মার্কস, সেই মার্কসটা, আর একজন নিয়েছিলাম আমরা 5 জন বা 10 জন। তো 5 জন 10 জনের জন্য আমরা কি বড় বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বড় ইউজ করব না, সেক্ষেত্রে আমরা আলাদা করব। তখন আমরা শ্রেণী পরিসর যেটাকে বলা হয় বা ক্লাস ইন্টারভেল ইউজ করব না, যে 5 থেকে 10, 10 থেকে 15, 5 থেকে 10, 11 থেকে 15, এটা আমরা ইউজ করব না। তখন আমি স্কোর মান কি দেওয়া আছে, 3 কতজন পেয়েছে, এখানে 3 একজন আর 2 জন পেয়েছে, ডাইরেক্ট লিখে দিলাম। আমরা যদি টেলি চিহ্ন দিতে চাই, অনেক সময় টেলি চিহ্ন ইউজ করা হয়। টেলি চিহ্নটা কিসের জন্য ইউজ করা হয়, যেন আমার কি না হয়, এই স্কোরটা যেন দ্রুত পরিমাপ করার জন্য, এবং সেটা যেন ভুল না হয়। তাহলে স্কোর টেবিল যদি আমি টেলি চিহ্ন দিই এটা, তারপরে 5 কি আছে, 5 মনে করো কয়টা আছে, 3টে আছে, তাহলে 1 2 3 এইভাবে হতে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, টেলি চিহ্ন যদি আমরা দিয়ে থাকি, তাহলে যখন ছোট তথ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্রতিটি মানের পাশে তার পুনরাবৃত্তির সংখ্যা লেখা হয়, যে 3 আমার 2টি আছে, 2জন 3 পেয়েছে, 5 পেয়েছে 3 জন, এবং 6 পেয়েছে 4 জন। তাহলে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে কিন্তু আমরা শ্রেণী বা ক্লাস ইন্টারভেল আমরা করি না, শ্রেণী পরিসরটা আমরা করি না, আমরা একটা মান লিখে সেই মানটা কতবার পুনরাবৃত্তি হয়েছে তার পাশে ফ্রিকোয়েন্সি আমরা লিখে দিচ্ছি। এটা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা ইউজ করতে থাকি, আর পরিসংখ্যা বিভাজনের আনগ্রুপ ডেটা এটা। এবার আমরা যখন অনেকগুলো ডেটা, মানে 100 জন যখন দেওয়া থাকছে, তো 100টা টেবিল তো আমি বড় করতে পারি না, খাতা একদম এত বড় করতে পারি না, তার জন্য আমাদের গ্রুপ ইউজ করা হয়। এই জন্য আমাদের শ্রেণী সীমা ইউজ করা হয়, ক্লাস লিমিট বা ক্লাস বাউন্ডারি, অনেক সময় আমরা ক্লাস বাউন্ডারি বলি, ঠিক আছে, ক্লাস লিমিট বা স্কোর। এটা বিশেষ করে স্কোর যখন আমি ক্লাস লিমিট করে থাকি, তখন আমাদের কি করা হয়, অ্যাকচুয়ালি 4.5 আর 9.5। কথাটা বুঝতে পারলে, 4.5 এটা কিসের জন্য না, এটা আমাকে এই 4.5 এবং 9.5 কিসের জন্য, যখন আমরা কোনো তথ্যকে কন্টিনিউয়াস করি, মানে চলমান করি কোনো কন্টেন্ট। যখন আমি 5 এবং 5 থেকে 9 বলছি, তখন কি হচ্ছে বলতো, 5 5 6 7 8 9, এটা কি, এটা নমিনাল। এটা কি, এটা ক্যাটাগরিক্যাল ডাটা, আমরা যদি বলে চাই ক্যাটাগরিক্যাল ডাটা, কারণ এর মাঝখানে 5.5ও হতে পারে, 5.6ও হতে পারে, এটা ক্যাটাগরিক্যাল ডাটা। আর এই ক্যাটাগরিক্যাল ডাটাকে আমরা কন্টিনিউয়াস ডেটা করার জন্য আমরা কি ক্লাস যে শ্রেণী পরিসর সেটাকে আমরা ইউজ করে থাকি। 4.5 আগে সামনের 3.5, হ্যাঁ 4.5 আর 9.5 করে থাকি। একটা কথা মাথায় রাখার চেষ্টা করবে, যখন আমরা হিস্টোগ্রাম ইউজ করছি, তখন আমার এই ক্ষেত্রে কন্টিনিউয়াস ডাটা, যেটাকে চলমান ডাটা প্রয়োজন হয়। যখন আমরা হিস্টোগ্রাম বের করে থাকি,
তখন আমাদের এটা প্রয়োজন হয়। আর একটা জিনিস মনে রাখবে, যখন আমরা বার গ্রাফ ইউজ করে থাকি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সময়, তখন আমাদের কি থাকে, তখন আমাদের এই যে ক্যাটাগরিক্যাল ডাটা 5 থেকে 9 এটা আমার ইউজ করে থাকি। কথাটা বুঝতে পারলেন? এই গেল আমাদের ব্যাপার। এই প্রশ্নগুলোই ছোট্ট ছোট্ট করে দেওয়া থাকবে, তো যার জন্য বলছি ক্লাসটাকে শোনার জন্য। হলো, সো তথ্যকে শ্রেণী অন্তরালে ভাগ করা হয়, এইভাবে অন্তরালে শ্রেণীসীমা বা শ্রেণী অন্তরালে ভাগ করা হয়, টেলিচিহ্ন এবং পরিসংখ্যা। আশা করি তোমরা এটুকু জানো। কিন্তু এখান থেকে কোশ্চেন্স কি আসবে? কোশ্চেন এই ধরনেরই আসবে যে আমরা বড় তথ্য যখন আমাদের কাছে থাকে তখন আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবিল বা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আমরা ইউজ করে থাকি। কিন্তু ডেটা আমাদের কাছে ছোট আছে, 10 জন বা 5 জনের ডেটা আছে, সেই ক্ষেত্রে আমরা, বা তথ্য আছে, মার্কস আছে স্টুডেন্টদের, সেই ক্ষেত্রে আমরা আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজ করে থাকি। ক্লিয়ার? ক্লিয়ার? কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দাবলী যেটা হচ্ছে শ্রেণী ইন্টারভেল বলা হয়। শ্রেণী ইন্টারভেল হচ্ছে কি শ্রেণী অন্তরাল, যেটা একটি শ্রেণী বা মানের পরিসরটা আমার কতটা রয়েছে। ক্লাস উইডের যেটা শ্রেণী প্রস্থ, একটি শ্রেণীর উচ্চ ও নিম্ন সীমার মধ্যে কতটা পার্থক্য। ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতবার একটি মান পুনরাবৃত্ত হয়েছে। মনে করো 10 জন স্টুডেন্ট, সেই 10 জন স্টুডেন্ট, মনে করো এখানে কয়জন স্টুডেন্ট ছিল? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 জন স্টুডেন্টে সব থেকে বেশি মার্কস কোন মার্কসটি পেয়েছে? 6। এটাকেই বলা হচ্ছে কি আমাদের, এটা সব থেকে বেশি পুনরাবৃত্ত হয়েছে। কতটি মান পুনরাবৃত্ত হচ্ছে? একটি মান কতবার পুনরাবৃত্ত হচ্ছে? কথাটা বুঝতে পারলে? তাহলে এই মানগুলো এতবার পুনরাবৃত্ত হচ্ছে। হলো, টেলিমার্কস এটা দ্রুত গণনার জন্য আমরা ব্যবহার করে থেকে থাকি টেলিমার্কস, এবং যেন সেটা আমাদের ভুল না হয়। শিক্ষাক্ষেত্রে এই যে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কিসের জন্য ব্যবহার করা হয়? পরীক্ষার ফলাফল বিশ্লেষণ, উপস্থিতি সার্ভে করার জন্য। যখন আমরা সার্ভে করে থাকি সেক্ষেত্রে আমরা করে থাকি। এছাড়াও আমাদের হিস্টোগ্রামের সময় এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ইউজ করা হয়। বারগ্রাফ তৈরি করার সময়, ফ্রিকোয়েন্সি পলিগন তৈরি করার সময় আমরা এই আঁকার সময় যে ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে সেগুলো করার সময় আমরা এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করে থাকি, এজ ওয়েল এস মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস, মেজার্স অফ ভেরিয়েন্স, যেটা এগুলো করার ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজ করে থাকি। তোমাদের কোশ্চেন্স এগুলো থেকে জিজ্ঞাসা করা হবে। কি কোশ্চেন্স? এগুলো থেকে জিজ্ঞাসা করা হবে। ক্লিয়ার? নেক্সট আমরা যাচ্ছি, আশা করি তোমাদের এখান থেকে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, নেক্সট আমরা যাচ্ছি যে এই যে লেখচিত্র গ্রাফিক্যাল, আচ্ছা সরি, এখানে একটা স্লোটস আমাদের বিশেষ করে মনে হয় অ্যাড করা হয়নি, সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমি বলে দিই, এটা বাই চান্স সেট করা হয়নি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা একটি তথ্যকে কি কিসের জন্য ইউজ করে থাকি? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বিশেষ করে একটি তথ্যকে আমরা ভিজুয়ালাইজেশন করার জন্য, ভিজুয়ালাইজেশন মিন্স উপস্থাপন, লোকের সামনে খুব সহজ সরলভাবে উপস্থাপন করার জন্য আমরা ব্যবহার করে থাকি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এছাড়াও এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা যে ডেটা বা 100 জন স্টুডেন্টসের যে আমাদের কোনো একটা সার্ভের মাধ্যমে ডেটা কালেকশন করেছি, সেই কালেকশন ডেটাটা নর্মাল কিনা সেটা জানার জন্য আমরা অনেক সময় কি করে থাকি? হিস্টোগ্রামও ইউজ করে থাকি, মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইউজ করে থাকছি। ডেটাটাকে তোমরা ক্রিকেট খেলায় অনেক সময় দেখো যে এইভাবে করে দেওয়া আছে গ্রাফিক করে, কোনো একটি, তারপরে এরকম এরকম করে চিহ্ন দেওয়া আছে। এগুলো কি? এগুলো আমাদের বিভিন্ন টাইপস অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেখানে ডেটাটাকে সহজভাবে উপস্থাপন করার জন্য, ভিজুয়ালাইজেশন করার জন্য আমরা এই যে গ্রাফিক্যাল গ্রাফ, সেই গ্রাফটা আমরা ইউজ করে থাকি। তো বিভিন্ন ধরনের ভাগ আছে, সেগুলোর মধ্যে আমরা 3টি বিশেষ করে নিয়ে আলোচনা করব, আর বাকি এদের সম্পর্কে কিছুটা দেওয়া আছে, কিন্তু সেখান থেকে অতটা কোশ্চেন্স যদি আমাদের পরবর্তীকালে মনে হয়, তোমাদের যদি মনে হয় যে না এইগুলো আমরা আলোচনা করব, তাহলে তোমরা সেটা বলতে পারো কমেন্ট বক্সে। না হলে কিন্তু আমরা এই 3টেই বিশেষ করে আলোচনা করব, এবং বাকিগুলোরও কিছু আমরা ইনফরমেশন দেওয়া আছে সেটাও জেনে নিব। আয়তলেখ, বারচিত্র, পরিসংখ্যা বহুজ, মসৃণ পরিসংখ্যা বহুজ, শতকরা হার পরিসংখ্যা বহুজ, যেটা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি পলিগন বলা হয়, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ, ওজাইভ যেটা হচ্ছে ক্রমযৌগিক কিউমুলেটিভ পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি গ্রাফ, ওজাইভ যেটাকে বলা হয়, আর পাই গ্রাফ আমরা ইউজ করে থাকি। তাহলে একটু দেখে নিচ্ছি আমরা বার গ্রাফ, যেটা লম্বা বা আড়াআড়ি।
শ্রেণী বিভক্ত তথ্য তুলনা। এখানে মনে রাখবে ক্যাটাগরিক্যাল ডেটা ইউজ করি আমরা। আর যখন হিস্টোগ্রাম সংলগ্ন বার মানে এই, এখানে আমরা কন্টিনিউয়াস ডেটা ইউজ করছি, এখানে কোনো মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। তো ধারাবাহিক তথ্যের ফ্রিকোয়েন্সি দেখার জন্য আমরা পরিসংখ্যাটা ধারাবাহিক, তথ্যটা কতটা ধারাবাহিক রয়েছে সেটা দেখার জন্য, আর বিশেষ করে সংলগ্ন বার বলা আছে এই যে পরপর, এটা আমরা ইউজ করে থাকি। এটা হচ্ছে লম্বা আড়ি বা শ্রেণীবিভক্ত তথ্য তুলনার জন্য ব্যবহার করা হয়। পরিসংখ্যা বহুভুজ যেটা হচ্ছে রেখচিত্র, এই রেখচিত্র এইভাবে করে ইউজ করা হয়, আমরা দেখবো যখন এটা পড়বো। এটা ফ্রিকোয়েন্সির প্রবণতা, মানে হচ্ছে ফ্রিকোয়েন্সির ডেটাটার প্রবণতাটা কেমন সেটা দেখার জন্য। মনে করো ডবল এই 2001 সালে আবহাওয়া কেমন ছিল, 2002 সালে আবহাওয়া কেমন ছিল, বা 2001 সালে স্টুডেন্টদের মাধ্যমিক পরীক্ষার স্টুডেন্টদের মার্কসের কেমন ছিল, ছেলে মেয়েদের মধ্যে মার্কসের, সেটা দেখার জন্য। এছাড়াও পাই চার্ট, লাইন গ্রাফ, ওজাইভ, এটা বৃত্তখণ্ড। এটা কি লাইন গ্রাফের মাধ্যমে বিন্দু সংযুক্ত রেখা, এই বিন্দু সংযুক্ত রেখা, এখানে বিন্দু তৈরি করা হয় এবং বিন্দু সংযুক্ত রেখা মানে সময়ের পরিবর্তন অনুযায়ী আমরা এটা দেখতে পারি। বৃত্তখণ্ড শতাংশ বা অনুপাত, যেটা আমরা পাই চার্ট ইউজ করে থাকি, যে 50% স্টুডেন্ট এখানে, 20% এখানে বা 30% ওখানে। পিক্টোগ্রাফ ইউজ করে থাকি, প্রতীক বা ছবি ব্যবহার করি। আর ওজাইভ ইউজ করা হয় মধ্যক এবং মধ্যক মানে মধ্যমান, মিডিয়ান মেরু করার জন্য এবং পার্সেন্টাইল নির্ণয় করার জন্য আমরা ওজাইভ নির্ণয় করে থাকি। পিক্টোগ্রাফের ক্ষেত্রে আমরা কি বলছি বলতো, প্রতীক ছবি ব্যবহার সহজভাবে উপস্থাপনা করার জন্য। স্কেটার প্লট, যেটা এক্স ওয়াই সমতল বিন্দু মানে দুটি চলকের মধ্যে সম্পর্ক, মানে দুটি ভেরিয়েবলের মধ্যে সম্পর্কের জন্য আমরা কি ইউজ করে থাকি, স্কেটার প্লট। বার গ্রাফ আমরা বিশেষ করে ইউজ করে থাকি কম্প্যারিজন বা তুলনা করার জন্য, কম্প্যারিজন বা তুলনা করার জন্য। এখানে ডেটা ক্যাটাগরিক্যাল থেকে থাকে, আর হিস্টোগ্রামের ডেটা আমাদের কন্টিনিউয়াস থেকে থাকে, ক্লিয়ার। এবার আমরা দেখবো এখানেও যে ডেটা লেখচিত্রের ক্ষেত্রে এটাও কন্টিনিউয়াস ডেটা কিন্তু এখানেও থেকে থাকে, ক্লিয়ার। এবার আমরা এর স্পেসিফিক ভাবে আলোচনা করব। দেখো বার চিত্র, বার গ্রাফ বা বার ডায়াগ্রাম, শেষে কিন্তু এখানকার উপর এই ক্লাসের উপর কিন্তু আমরা কোশ্চেনও ডিসকাস করছি অন দ্য বেসিস অফ দিস ক্লাস, হলো। সো বার গ্রাফ হলো একটি লেখচিত্র উপস্থাপন, যেখানে তথ্যকে এই যে লম্বালম্বি ভাবে বা দণ্ডভাবে, এইভাবেও বার গ্রাফ আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, ক্লিয়ার, এইভাবে ব্যবহার করে থাকি। দণ্ড এর মাধ্যমে উপস্থাপন করা হয়, প্রতিটি বার ভিন্ন ভিন্ন শ্রেণী, এই যে আলাদা আলাদা প্রতিনিধিত্ব করে। এখানে বলে দেওয়া আছে অ্যাপেলস, দেখো এখানে কি দেওয়া আছে, টাইপস অফ ফ্রুটস কি ধরনের। যদি আমরা গ্রাফিক্যাল ডেটাকে রিপ্রেজেন্টেশন করি তাহলে এখানে মনে করো 5 থেকে 10 ক্যাটাগরিক্যাল ডেটা আমরা ইউজ করছি, মনে করো 5 থেকে 10 পরিসংখ্যা দেওয়া আছে। কত এখানে দেওয়া আছে, এখানে মনে করো দেওয়া আছে 5 থেকে 10, 10 থেকে 15। তাহলে এইখানে আমরা 5 থেকে 10 বা 10 থেকে 15 পরিসংখ্যাটা, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে কি থাকে, ফ্রিকোয়েন্সি। এটা মনে করো কোন ফ্রুট, অ্যাপেল। অ্যাপেল কতগুলো আছে, ম্যাঙ্গোস কতগুলো আছে। মনে করো এটা বেঙ্গলি বা ইংলিশ সাবজেক্ট অনুযায়ী দেওয়া ছিল, সেক্ষেত্রেও হতে পারে। তাহলে এটা করা হয়। আচ্ছা, বারগুলি সমান প্রস্থ মানে এই যে এটা যেন সমান হয়, কোনোটা সরু, কোনোটা এই মোটা, কোনোটা হ্যাংলা প্যাংলা, এরকম যেন না হয়ে থাকে, যেন সহজভাবে থাকে। তো বারগুলির মাঝখানে কিন্তু ফাঁকা, তথ্য অসংলগ্ন থাকে। তাহলে একটা কথা মাথায় রাখার চেষ্টা করবে যে আমরা যখন বার গ্রাফ ইউজ করি তথ্য অসংলগ্ন থাকে, কিন্তু যখন আমরা হিস্টোগ্রাম ইউজ করছি তখন সংলগ্ন থাকে। সংলগ্ন মিন্স এই কোনো মাঝখানে কোনো ধরনের ফাঁক থাকবে না, হলো। এই গেল ব্যাপার, হলো। বারগুলি লম্বালম্বি ভাবে হয়, এরকম হতে পারে, বা বার আনুভূমিকও হতে পারে, হলো। প্রতিটি বার একটি শ্রেণী বা নির্দেশ বিভাগ করে, প্রত্যেকটি আলাদা আলাদা গ্রুপকে রিপ্রেজেন্ট করছে, আর উচ্চতা বা দৈর্ঘ্য মান দ্বারা বোঝানো হয় যে কতটি উচ্চতা আছে বা কত। মনে করো এখানে দুটো বার দেওয়া আছে, মেল ফিমেলদের মার্কস দেওয়া আছে যে এরা কত মার্কস পেয়েছে। এখানে মনে করো 5, 10, 15, 20। তাহলে মেলদের মার্কস কি 15, ফিমেলদের মার্কস গড়ার মার্কস মনে করো 20, গড় মার্কস মনে করো 20। তাহলে এগুলো আমার কম্প্যারিজন করার জন্য, যখন ডেটাটা আমরা এইভাবে কম্প্যারিজন করি তখন আমরা দেখতে সেটাকে
সুবিধা হয় এবং সহজ হয় এবং সেটা সবাই খুব কম সময়ে বুঝতে পারে দেখে। তোমরা বুঝতে পারলে বিভিন্ন শ্রেণীর মধ্যে তুলনা করতে, পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে, শিক্ষার্থীদের উপস্থিতি তুলনা করতে, জনসংখ্যা, পছন্দ, বিক্রয়, বিভিন্ন ধরনের কাজে আমরা এই বার কিন্তু ইউজ করে থাকি অ্যাকর্ডিং টু আওয়ার কনভিনিয়েন্স। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন হলো সহজবোধ্য, বোধগম্য মানে বোঝা যায় খুব তাড়াতাড়ি, তুলনায় সুস্পষ্টভাবে দেখা যায়, দ্রুত বিশ্লেষণের সম্ভব, শিশুদের শেখার ক্ষেত্রে উপযোগী হয়। খুব বেশি শ্রেণী থাকলে একটু জটিল হতে পারে, আর কেবলমাত্র শ্রেণী বিভক্ত তথ্যের জন্য উপযোগী। যখন তথ্যটা তোমার কাছে শ্রেণী বিভক্ত থাকবে, যেরকম বয়েজ গার্লস, মেল ফিমেল বা সাবজেক্ট, এরকম যখন ক্যাটাগরিক্যাল ডেটা থাকবে তোমার কাছে বা শ্রেণী বিভক্ত থাকবে, তখনই এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। যখন কন্টিনিউয়াস বা চলমান ডেটা থাকবে তখন কিন্তু আমরা বার গ্রাফ ইউজ করতে করা হয় না। এরপর বলা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম বা আয়তলেখ। আয়তলেখ কি? হিস্টোগ্রাম বা আয়তলেখ ঠিক বার গ্রাফের মতো, কিন্তু এখানে ডেটা সংলগ্ন থাকে। এখানে যে বার গ্রাফটা ইউজ করা হয়, যেখানে আয়তলেখটাকে ইউজ করা হচ্ছে, হিস্টোগ্রামটাকে ইউজ করা হচ্ছে, ডেটাটা কিন্তু সংলগ্ন, ফাঁকা থাকছে না। এবং কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ডাটা কি থাকবে? কন্টিনিউয়াস ধারাবাহিক সংখ্যাগত ডেটা থাকবে। এক্স অক্ষে অনুভূমিক সন্তরাল, যেটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ক্লিয়ার? ওয়াই অক্ষ ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সি থাকে, বার শ্রেণী অনুযায়ী ফ্রিকোয়েন্সির উচ্চতা বিশিষ্ট দেওয়া থাকে, কতটা কি হচ্ছে। একটা কথা মাথায় রাখো, যখন আমরা আয়তলেখ করছি তখন এখানে কিন্তু আমাদের কন্টিনিউয়াস ডেটা প্রয়োজন। সো কন্টিনিউয়াস ডেটার জন্য আমরা কি ইউজ করে থাকি? ক্লাস ইন্টারভ্যাল, যেরকম 14.5, 20.5 এবং এটা লোয়ার লিমিটটাকে 20.5। এখানে কিন্তু আমরা ক্যাটাগরিক্যাল ডেটা ইউজ করতে পারবো না, 14 বা 12 বা 15 বা মেল ফিমেল ইউজ করতে পারবো না। এখানে আমাদের কিন্তু কি করতে হবে? আমাদের কিন্তু একটা নিউমেরিক্যাল ডেটা ইউজ করতে হবে, ডেটাটাকে কন্টিনিউয়াস রাখতে হবে। এটা হিস্টোগ্রামের ক্ষেত্রে। ক্লিয়ার? নেক্সট বলা হচ্ছে বৈশিষ্ট্যসমূহ। যদি একটু দেখি, সংলগ্ন বার থাকে, শ্রেণী অন্তরাল, ক্লাস ইন্টারভ্যাল উপস্থাপন করা হয়, উচ্চতা দ্বারা এই ফ্রিকোয়েন্সি বোঝানো হয়, যেটা আমরা একটু আগে দিলাম, সেই ফ্রিকোয়েন্সিটা উচ্চতার মাধ্যমে বোঝানো হচ্ছে। হলো শুধুমাত্র সংখ্যাগত এবং ধারাবাহিক তথ্য উপস্থাপনের জন্য করা হয়। আর শ্রেণী অন্তরালগুলি সমান ও সমান একটু হলে হতে পারে। এই যে অন্তরালটা, এটা সমান ও সমান মানে এটা ডেটার উপর নির্ভর করবে, তথ্যের উপর নির্ভর করবে। শিক্ষার্থীদের ওজন, উচ্চতা, ওজন বিশ্লেষণ করতে, পরীক্ষার নম্বর অনুযায়ী শিক্ষার্থীদের শ্রেণীবিন্যাস করতে, জরিপ মানে হচ্ছে সার্ভে করার জন্য বা সমীক্ষার ফলাফল জানতে, আর বিভিন্ন বৈজ্ঞানিক বা পরিসংখ্যানগত গবেষণা মানে রিসার্চের ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ইউজ করে থাকি। আর একটা মাথায় রাখবে, এনপিসি মানে নর্মাল প্রবাবিলিটি কার্ভের যখন ডেটাটাকে আমরা নর্মাল দেখার চেষ্টা করি, যখন কোনো একটি তথ্য আমরা যে সার্ভের মাধ্যমে কালেকশন করলাম সেই তথ্যটা এনপিসি ফলো করছে কিনা, এনপিসি বা নর্মাল প্রবাবিলিটি কার্ভ আছে কিনা, নর্মাল প্রবাবিলিটি কার্ভের কাছাকাছি আছে কিনা, এর জন্য আমরা হিস্টোগ্রাম ইউজ করে থাকি। মাথায় মনে রাখবেন, কোশ্চেন্স এখান থেকে জিজ্ঞাসা করতে পারে, তো জিজ্ঞাসা করলে আমরা পারবো, কারণ আমরা এটাকে জেনেছি। ক্লিয়ার? এরপর বলা হলো আমার পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন। এই ফ্রিকোয়েন্সি পলিগনে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু মধ্যবিন্দু ইউজ করা হয়। মধ্যবিন্দু আমরা কিভাবে বের করতে পারি? মনে করো 15 থেকে 20 দেওয়া আছে, তাহলে 15 থেকে 20 আমরা কি করব? 20 যোগ 15 ডিভাইডেড বাই 2, তাহলে 35, 17.5। এই মধ্যবিন্দু এখানে আমার কিন্তু লেখা হয় এই মধ্যবিন্দুর মাধ্যম দিয়ে। তাহলে এই মধ্যবিন্দুর মাধ্যম দিয়ে করা হয় ফ্রিকোয়েন্সি পলিগন। হিস্টোগ্রাম করা হয় আমাদের কন্টিনিউয়াস ডাটা লোয়ার লিমিটটা ইউজ করার পরে। এখানে 14.5 যদি আমরা হিস্টোগ্রাম করতাম তাহলে এখানে যেরকম আমরা লিখেছি, মানে এখানে যেরকম লিখেছি আমরা ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে লিখছি কি মিড পয়েন্ট 17.5। কিন্তু যদি আমরা হিস্টোগ্রাম ইউজ করতাম তাহলে সেক্ষেত্রে আমরা লিখতাম কি 14.5। আর যদি আমরা বার গ্রাফ ইউজ করতাম তাহলে 15, 20 বা এর একটা নাম দেওয়া থাকতো, অ্যাপেল বা মনে করো মেল ফিমেল, হ্যাঁ, বা ইয়ার ওয়াইজ দেওয়া আছে সেক্ষেত্রে। তাহলে মাথায় থাকবে এই জিনিসটা।
এই হলো ব্যাপার। তো এটা মিড ভ্যালু ইউজ করা হয় এবং মিড ভ্যালু ইউজ করা পয়েন্টের পর পয়েন্ট দেওয়া হচ্ছে। এখানে তো ফ্রিকোয়েন্সি এদিকে এক্স ওয়াই অক্ষে তো ফ্রিকোয়েন্সি আছেই, তাহলে এই অনুযায়ী আমরা তখন এটাকে জোর দিতে পারি। আর একটা মাথায় রাখো, লাস্ট কিন্তু একটা এক্সট্রা নেওয়া হয়, শুরুতে এক্সট্রা এবং লাস্ট এক্সট্রা একটা পয়েন্ট। তাহলে এটি শ্রেণী অন্তরালের মধ্যবিন্দুকে পরিসংখ্যার বিপরীতে রেখাচিত্রে অঙ্কন করা হয়। প্রতিটি বিন্দু একটি শ্রেণীর পরিসংখ্যা নির্দেশ করে, প্রত্যেকটি বিন্দু একটা একটা করে নির্দেশ করছে। এই বিন্দু সরলরেখা দ্বারা সংযুক্ত হয়, এই যে সংযুক্ত হচ্ছে, শুরু এবং শেষের এক্স কক্ষে পরিসংখ্যার সহায়তা বন্ধ করা হয়। মানে শুরু ও শেষের দিকে এক্স অক্ষে শূন্য, শূন্য মানে এই যে দেখো এখান থেকে শূন্য থেকে শুরু হয়েছে, এখান থেকে এখানে একটা শূন্য শুরুতে এবং শেষে এক্সট্রা নেওয়া হচ্ছে, মানে এটা শূন্য থেকে শুরু হয় এবং শেষের দিকে গিয়ে ওটা জমা হয় শুরুতে, জিরোতে গিয়ে। ক্লিয়ার? আমরা একটু আর দেখার চেষ্টা করব এটা, এরপরে আমরা কোশ্চেন অ্যান্সার চলে আসবো। দেখো ক্লাস আমাদের একটু হলো বড় হচ্ছে, বাট আমরা আন্ডারস্ট্যান্ডিং করছি এখান থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে। ফ্রিকোয়েন্সি পলিগন, শ্রেণী অন্তরাল পরিসংখ্যা লিখে নিতে হবে। প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু নিম্নসীমা ঊর্ধ্বসীমা ডিভাইডেড বাই 2, কারণ মধ্যবিন্দু বেদ দিয়ে আমাদের করতে হবে। ব্যাস এটাই। মধ্যবিন্দু ফ্রিকোয়েন্সি হলো শ্রেণী অন্তরাল, মধ্যবিন্দু 5, 15, 25, 35 অ্যান্ড 45। এইভাবে করে আমরা করতে পারবো। ক্লিয়ার? নেক্সট গেল পরিসংখ্যা বহুভুজ। এর মাধ্যমে কি করি, সহজে তথ্য পরিবেশন করা হয়। এখানে ডেটা কিন্তু কন্টিনিউয়াস, মাথায় রাখো। হ্যালো, তো একদিকে যেমন তথ্যের বিভিন্ন অংশের মধ্যে তুলনা করা যায়, অন্যদিকে একাধিক পরিসংখ্যা বন্টনকে লেখচিত্রে প্রকাশ করা যায়। মানে শুধুমাত্র একটা না, 1 2 3 4 5, একটা মনে করো একটা আমি পেলাম, এটা আমি পেলাম, ঠিক আছে, এটা আমি পেলাম একটা, এটা কিন্তু আমরা আরো বারবার মানে দুটো গ্রুপের ইউজ করতে পারি। বুঝতে পারলে? তাহলে দুটো তুলনা করা যায় এখানে কিন্তু। হ্যালো, 2 ইয়ার্সের তুলনা করছি, 2 ইয়ার্সের তুলনা করতে চাইছি, দুটো 2 বছরের স্টুডেন্টদের মার্কসের, সেক্ষেত্রেও হবে। 2 বছরের কোনো একটি ডেটা আমি তুলনা করতে চাইছি 3 বছরের, 4 বছরের, সেক্ষেত্রেও করা যাবে। প্রাপ্ত তথ্য বন্টনগুলিকে যখন সম্পর্কযুক্ত, তখন এই রেখাচিত্রে তথ্য পরিবেশন সুবিধা। যখন একটু সম্পর্কযুক্ত হয় তখন বন্টনের পরিসংখ্যার গতিবিধি কোথায় অবস্থান করে আছে, বেশি আছে কম আছে, এটার মাধ্যমে এটা বোঝা যায়। আর হিস্টোগ্রাম থেকে অসুবিধা কি, হিস্টোগ্রাম থেকে এই লেখচিত্র অঙ্কনে বেশি সময় লাগে একটু, এবং পরিসংখ্যান বিভাজন যদি সংক্ষিপ্ত হয়, বিক্ষিপ্ত হয়, তবে লেখচিত্রটা একটু আকর্ষণীয় হয়ে পড়ে। যদি বিক্ষিপ্ত এই দিক থেকে মনে করো কোনো ইয়ারে ডেটা বেড়ে গেছে, কোনো ইয়ারে কমে গেছে, এই হয়ে গেছে, তখন একটা অন্যরকম, তখন মনে হয় হার্ট পেশেন্টের যেরকম বাড়ে সেরকম লাগবে দেখতে। বুঝতে পারলে? হার্ট পেশেন্টের আমরা দেখি না যখন দেখা হয় ওখানে, তো এই ক্ষেত্রে হলো ব্যাপার। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের আজকের আলোচনার বিষয়, এবং এখান থেকে আমরা আজকে কোশ্চেন করবো। তোমরা যদি দেখো ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু আমরা জেনে গেছি। আশা করি ভালো লাগছে তোমাদের ক্লাস। আমরা এরপরে এখনই কোশ্চেন অ্যান্সার করে নিব এখান থেকে, কোশ্চেন অ্যান্সার। আর অবশ্যই তোমরা শেয়ার করবে ভিডিওটা, কারণ আশা করি ভালো লাগছে। আর যে কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয়, কোন কোন বিষয়টিতে প্রয়োজন হচ্ছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ঠিক আছে, আমরা এরপর আমরা প্রশ্ন উত্তরের দিকে চলে যাচ্ছি টুক করে। জেনে গেলাম। সো নিম্নলিখিত কোন লেখচিত্রে বারগুলি সংলগ্ন থাকে, মানে পরপর লাগানো থাকে, এবং ধারাবাহিক তথ্য মিনস কন্টিনিউয়াস। বার গ্রাফ, পিক্টোগ্রাফ, হিস্টোগ্রাম ও যাই, চোখ বন্ধ করে বলে দিবে, কারণ এতক্ষণ ধরে তুমি শুনেছো এবং সেখান থেকে যাচ্ছ। সংলগ্ন বার কি আমাদের হিস্টোগ্রাম, কি আমাদের হিস্টোগ্রাম। উত্তর কি হবে আমাদের হিস্টোগ্রাম। সংলগ্ন থাকে, কন্টিনিউয়াস ডেটা থাকে, ধারাবাহিক তথ্য থাকে। আমরা এখান থেকে এইরকমই কোশ্চেন দেওয়া থাকবে, আর কিছু না। হলো, পরিসংখ্যা বিভাজনের কোন ধরনের তথ্যকে শ্রেণী অন্তরালে ভাগ করে উপস্থাপন করা হয়? শ্রেণী অন্তরাল, ক্লাস ইন্টারভ্যাল ভাগ করে উপস্থাপন করা হয়। অসংগঠিত পরিসংখ্যা বিভাজন, সংগঠিত পরিসংখ্যা বিভাজন, বার গ্রাফ, পিক্টোগ্রাফ। আশা করি জানো, এবং এটার উত্তর হচ্ছে আমাদের সংগঠিত পরিসংখ্যা বিভাজন, সেখানে ইউজ করা হয়। সংগঠিত যে পরিসংখ্যা বিভাজন প্রথমে তোমরা দেখেছিলে, সংগঠিত পরিসংখ্যা বিভাজন সেখানে ইউজ করা হয়। পরিসংখ্যা বহুভুজ আঁকার সময় এক্স অক্ষে কি বসানো হয়? শ্রেণীসীমা, শ্রেণীপ্রস্থ, শ্রেণী অন্তরালের মধ্যবিন্দু নাকি ফ্রিকোয়েন্সি? পরিসংখ্যা বহুভুজ, ফ্রিকোয়েন্সি পলিগন, এক্স অক্ষে কি বসানো হয়? অবশ্যই শ্রেণী অন্তরালের মধ্যবিন্দু, অবশ্যই উত্তর। ব্যাস 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সংগঠিত পরিসংখ্যা বিভাজনের বৈশিষ্ট্য? সংগঠিত পরিসংখ্যা বিভাজন, একটা অসংগঠিত পরিসংখ্যা গ্রুপ, একটা আনগ্রুপ। তাহলে সংগঠিত পরিসংখ্যা বিভাজন যেটা গ্রুপ,
সেক্ষেত্রে কি এখানকার বৈশিষ্ট্য কোনটি? প্রতিটি স্কোর আলাদাভাবে লেখা হয়? নো। ছোট ডেটা সেট বা ছোট তথ্যের জন্য ব্যবহৃত হয়? পরিসংখ্যান বিভাজন সংগঠিত? নো। শ্রেণী অন্তরালে ভাগ করা হয়? হতে পারে। টেলিচিহ্ন ব্যবহার করা হয়? সে তো দুই দিক থেকে ব্যবহার করা হয় টেলিচিহ্ন। ক্লিয়ার? তাহলে টেলিচিহ্ন বিশেষ করে তাহলে কি হয়ে গেল আমাদের? শ্রেণী অন্তরালে ভাগ করা হয়। 15 থেকে 20, 21 থেকে 25 শ্রেণী অন্তরালে। হ্যালো, বার চিত্রের বা বার গ্রাফের প্রধান বৈশিষ্ট্য কি? সংলগ্ন থাকে, সংলগ্ন বার থাকে, সংলগ্ন থাকে ডেটাটাকে, মানে এরকম থাকে বার চিত্রের ক্ষেত্রে। সংখ্যাগত ধারাবাহিক তথ্য উপস্থাপন করে, বারগুলোর মধ্যে ফাঁকা থাকে, শুধুমাত্র গাণিতিক তথ্য উপস্থাপন করে। এর মধ্যে সব থেকে ফিচার্স মেইন বারগুলোর মধ্যে ফাঁকা থাকে। ক্লিয়ার? সো থ্যাংক ইউ, আজকের জন্য এইটুকুই। আশা করি তোমাদের ক্লাস ভালো লাগছে। একটু ক্লাস বড় হলেও এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স এখান থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডেবল কোশ্চেন্স, আর আন্ডারস্ট্যান্ড করাটা খুব প্রয়োজন। তোমরা যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে করতে পারো, আর প্রত্যেক দিন অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে। আশা করি ভালো লাগছে। আর যে কোনো ভিডিও প্রয়োজন তোমরা বলতে পারো, কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সঠিকভাবে করবে। আর রেগুলার এখানে কিন্তু ক্লাস দেওয়া হবে, সেই হিসাবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।